উপায়? মা, আমি ভাবছি আমরা অন্য কোথাও চলে যেতে পারি, যেখানে কেউ আমাদের চেনে না। আমি অবাক হলাম। তুমি কি বলছো রাহুল? মা, আমরা একসাথে নতুন একটা জীবন শুরু করতে পারি, যেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। কিন্তু স্নিগ্ধার কি হবে? তোমার বাবার কি হবে? রাহুল ভাবল। মা, আমি এখনো পুরোপুরি ঠিক করিনি, কিন্তু আমি একটা উপায় বের করব। আমি রাহুলের কথা শুনে মিশ্র অনুভূতিতে ভুগছিলাম। একদিকে তার সাথে নতুন জীবন শুরু করার ইচ্ছা, অন্যদিকে পরিবারের চিন্তা। রাহুল, আমি এখনো কিছু ভাবতে পারছি না। আমাদের আরও সময় লাগবে। ঠিক আছে মা, কিন্তু আমি জানি একদিন আমরা একসাথে থাকব। আমরা দুজনেই আলিঙ্গনবদ্ধ হয়ে শুয়ে পড়লাম। কিন্তু হঠাৎ একটা আওয়াজ শুনে আমরা চমকে উঠলাম। মনে হলো কেউ বাইরে হাঁটছে। কি আওয়াজ? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। রাহুল উঠে জানালা দিয়ে দেখল। মা, হয়তো কোনো প্রাণী গো। আমরা আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আবার আওয়াজ এল। এবার মনে হল কেউ দরজার কাছে। আমার বুক ধক ধক করতে লাগল। রাহুল, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। রাহুল দ্রুত বিছানার নিচে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরে সুব্রতের আওয়াজ শুনলাম। প্রিয়াঙ্কা, তুমি জেগে আছো? আমি ঘুমের ভান করে থাকলাম। সুব্রত আস্তে করে ঘরে ঢুকল। প্রিয়াঙ্কা, আমি পানি খেতে উঠেছিলাম। মনে হল কোনো আওয়াজ শুনলাম। আমি চোখ খুলে বললাম, আমি কিছু শুনিনি তো গু। হয়তো আমার ভুল হয়েছে। কি সুব্রত বলল এবং তার রুমে চলে গেল। সুব্রত চলে যাওয়ার পরে রাহুল বিছানার নিচ থেকে বের হল। মা, আমার মনে হয় আজ আমার যাওয়া উচিত। কি রাহুল বলল। হ্যাঁ, যাও। খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। রাহুল আমাকে একটা চুমু দিয়ে গোপনে বাড়ি থেকে বের হয়ে গেল। পরের কয়েকদিন রাহুল এভাবেই রাতে আসত এবং সকালের আগেই চলে যেত। কিন্তু একদিন একটা ভয়ানক ঘটনা ঘটল। সেদিন রাহুল স্বাভাবিকের চেয়ে একটু দেরি করে আসল। আমি অপেক্ষা করে করে হয়রান হয়ে গিয়েছিলাম। মধ্যরাতে রাহুল এল। মা, আমি দেরি করার জন্য দুঃখিত। কোনো সমস্যা হয়েছিল? না, শুধু বন্ধুর বাড়িতে একটু দেরি হয়েছিল। আমরা স্বাভাবিক আমাদের সময় কাটাচ্ছিলাম। কিন্তু হঠাৎ ভোরের দিকে আমরা শুনলাম সুব্রত উঠে পড়েছে। রাহুল, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, আমি ফিসফিস করলাম। কিন্তু এবার সুব্রত সরাসরি আমাদের রুমে এসে দরজায় নক করল। প্রিয়াঙ্কা, দরজা খোলো। আমার মাথা ঘুরে গেল। রাহুল কোথায় লুকাবে? রাহুল দ্রুত ওয়ার্ড্রোবের পেছনে লুকিয়ে পড়ল। আমি দরজা খুললাম। কি হয়েছে? সুব্রত ঘরে ঢুকে বলল, আমার মনে হচ্ছে ঘরে কে যেন আছে। আমার বুক ফেটে যাওয়ার অবস্থা। কি বলছ? কে থাকবে? সুব্রত ঘরের চারদিকে তাকাতে লাগল। তারপর ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে গেল। আমার মনে হলো আমি এখনই মরে যাব। কিন্তু ঠিক সেই মুহূর্তে স্নিগ্ধার চিৎকারের আওয়াজ শোনা গেল। মা! বাবা! সাহায্য! আমরা দুজনেই দৌড়ে স্নিগ্ধার রুমে গেলাম। দেখি স্নিগ্ধা খাটে বসে কাঁদছে। কি হয়েছে বাবা? সুব্রত জিজ্ঞেস করল। বাবা, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। স্নিগ্ধা কাঁদতে কাঁদতে বলল। আমি স্নিগ্ধাকে সান্ত্বনা দিতে লাগলাম। সুব্রত স্নিগ্ধার কাছে থাকল। এই ফাঁকে রাহুল গোপনে বাড়ি থেকে বের হয়ে গেল। সকালে স্নিগ্ধা স্কুলে গেল। সুব্রত অফিসে গেল। আমি ভাবলাম, আর কতদিন এভাবে চলবে? আর কতদিন আমরা এই ঝুঁকি নিয়ে থাকব? দুপুরে রাহুল ফোন করল। মা, গতরাতে কি হয়েছিল? বাবা সন্দেহ করছিলেন। কিন্তু স্নিগ্ধার জন্য রক্ষা হয়েছে। মা, আমার মনে হয় আমাদের আরও সাবধান হতে হবে। হ্যাঁ, বরং তুমি কয়েকদিন না এসেই থাকো। কিন্তু মা, আমি তোমার ছাড়া থাকতে পারব না। রাহুল, আমরা ধরা পড়ে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। রাহুল রাজি হল। পরের কয়েকদিন রাহুল আসল না। কিন্তু আমি তার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। একদিন সুব্রত বলল, প্রিয়াঙ্কা, রাহুলের ট্যুর কবে শেষ? আরও 2 দিন। আমি বললাম। ও রাজি। আমি তাকে মিস করছি। আমিও রাহুলকে প্রচণ্ড মিস করছিলাম। 2 দিন পরে রাহুল ট্যুর থেকে ফিরে এল। কেমন ছিল ট্যুর? সুব্রত জিজ্ঞেস করল। খুব ভালো। অনেক কিছু দেখেছি। মা, বাবা চলে গেলে আমরা স্বাধীনভাবে থাকতে পারব। কোনো লুকোচুরি নেই। আমিও রাহুলের কথায় খুশি হলাম।
সুব্রত চলে যাওয়ার আগে রাহুলকে বলল, রাহুল, আমি না থাকতে তুমি বাড়ির দায়িত্ব নেবে গু? অবশ্যই বাবা ঘু, রাহুল বলল। সুব্রত চলে যাওয়ার দিন আমরা তাকে বিমানবন্দরে দেখে এলাম। বাড়িতে ফিরে রাহুল আমাকে বলল, মা, এখন আমরা সত্যিকারের স্বামী স্ত্রীর মতো থাকতে পারব গু। তুমি কি বল? কিন্তু পরের দিন স্নিগ্ধা আবার প্রশ্ন করল, মা, রাহুল দাদা তোমাকে এত যত্ন করে কেন? ও তোমার জন্য রান্না করে, কেনাকাটা করে গি? আমি আরও বিব্রত হলাম। ও একটা ভালো ছেলে তো, তাই আমার যত্ন নেয় গু। স্নিগ্ধা মাথা নাড়ল। কিন্তু মা, আমার মনে হয় ও তোমাকে বাবার চেয়েও বেশি ভালোবাসে গি। এই কথা শুনে আমার বুক ধক ধক করতে লাগল। রাতে রাহুলকে স্নিগ্ধার কথা বললাম। মা, স্নিগ্ধা সন্দেহ করছে খু, রাহুল বলল। হ্যাঁ, আমাদের একটু সাবধান হতে হবে উ। মা, আমি একটা উপায় ভেবেছি গু। কি? স্নিগ্ধাকে কয়েকদিনের জন্য কোথাও পাঠিয়ে দিই গু। কোথায়? তোমার বোন রুমা দিদির বাড়িতে। বলব ও পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, তাই পরিবেশ পরিবর্তনের জন্য গু। আমি ভাবলাম, এই পরিকল্পনা মন্দ নয়। পরের দিন রুমা দিদিকে ফোন করলাম। দিদি, স্নিগ্ধাকে কয়েকদিন তোমার কাছে পাঠাতে পারি? কেন? কোনো সমস্যা? না, ও পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। ভাবলাম পরিবেশ পরিবর্তন করলে ভালো হবে গু। অবশ্যই পাঠা। স্নিগ্ধাকে আমি খুব পছন্দ করি গি। স্নিগ্ধাকে এই পরিকল্পনার কথা বললাম। সে খুশি হল। মা, আমি রুমা মাসির বাড়িতে যাব। কত দিনের জন্য? 1 সপ্তাহের জন্য উ। স্নিগ্ধা রুমা দিদির বাড়িতে চলে গেল। এখন আমি আর রাহুল সম্পূর্ণ একা। মা, এখন আমরা সত্যিকারের স্বামী স্ত্রীর মতো থাকতে পারব, রাহুল বলল। আমি রাহুলের কথায় লজ্জা পেলাম। কিন্তু একই সাথে আমি উত্তেজিত ছিলাম। সেই রাত থেকে আমরা দুজনে সত্যিকারের স্বামী স্ত্রীর মতো জীবনযাপন শুরু করলাম। আমি অনুভব করলাম এক নতুন জীবনের স্বাদ। রাহুল আমাকে যে ভালোবাসা দিচ্ছিল তা সুব্রতের থেকে অনেক বেশি। কয়েকদিন এভাবে কাটার পর রাহুল বলল, মা, আমি চাই আমরা সারা জীবন এভাবে থাকি গু। কিন্তু তোমার বাবা ফিরে এলে কি হবে? মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিই গু। কি প্রস্তাব? রাহুল আমার হাত ধরে বলল, মা, আমরা এখান থেকে চলে যাই। অন্য কোনো শহরে, যেখানে কেউ আমাদের চেনে না গি। কিন্তু রাহুল। মা, আমি সব ব্যবস্থা করেছি। আমার এক বন্ধু কলকাতায় একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আমরা সেখানে গিয়ে নতুন পরিচয়ে স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারি গু। আমি অবাক হলাম। তুমি এত কিছু পরিকল্পনা করেছ? হ্যাঁ মা। আমি চাই তুমি আমার সাথে একটা সুখী জীবন কাটাও উ। আমি রাহুলের প্রস্তাব নিয়ে ভাবতে লাগলাম। একদিকে রাহুলের সাথে নতুন জীবনের লোভ, অন্যদিকে পরিবার ছেড়ে যাওয়ার কষ্ট। রাহুল, আমি সময় চাই ভাবতে গু। ঠিক আছে মা। কিন্তু বেশি সময় নেই। বাবা 3 মাস পরে ফিরে আসবেন গু। আমি জানতাম রাহুল ঠিক বলেছে। আমাকে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এই গল্পে এখানেই একটা অপ্রত্যাশিত মোড় এল। একদিন সকালে আমি খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ একটা খবর দেখে আমার চোখ কপালে উঠে গেল। খবরটা ছিল একটা পুরানো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের। কিন্তু সেই খবরের সাথে যে ছবিটা ছাপা হয়েছিল সেটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। ছবিতে একটা প্রাচীন মূর্তি ছিল। মূর্তিটা ছিল একজন মহিলার, যার হাতে একটা অদ্ভুত আকৃতির পাথর। আমি এই মূর্তিটা আগেও দেখেছি। কোথায় দেখেছি সেটা মনে করার চেষ্টা করলাম। হঠাৎ মনে পড়ে গেল, এই মূর্তিটা আমি স্বপ্নে দেখেছিলাম। যেই স্বপ্নে আমি রাহুলের সাথে। আমার গা ছমছম করে উঠল। খবরে লেখা ছিল এই মূর্তিটা পাওয়া গেছে আমাদের এলাকারই একটা পুরানো মন্দিরের নিচে। মূর্তিটার বয়স প্রায় 1000 বছর। আরও লেখা ছিল স্থানীয় লোকজনের মতে এই মূর্তিটা একটা অভিশপ্ত মূর্তি। যে কেউ এর প্রভাবে পড়ে অস্বাভাবিক আচরণ করে। আমি পুরো খবরটা পড়লাম। এতে লেখা ছিল কয়েকশো বছর আগে এই এলাকার একটা পরিবারে অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেই পরিবারের মা আর ছেলের মধ্যে একটা অস্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছিল। আমার মাথা ঘুরে গেল। এটা কি কাকতালীয় নাকি? আমি রাহুলকে ডাকলাম। রাহুল, এইদিকে আসো গো। রাহুল এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? আমি তাকে খবরটা দেখালাম। রাহুল খবরটা পড়ল। কিছুক্ষণ পরে সে বলল, মা, এটা শুধু একটা কাকতালীয় ঘটনা গু। কিন্তু রাহাবাজার থেকে ভারী কেনাকাটা নিয়ে রিকশায় উঠেছিলাম ছেলের সাথে।
রিকশাওয়ালা বলল, ভাইজা,